বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বন্ধে ভারতের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার না করে নন লিথাল ওয়েপন ব্যবহার বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত বিনিয়োগ করবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন নয় ভারতেই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝুমুর বাড়ি জানাচ্ছেন বিস্তারিত। টানা চতুর্থ দফায় নির্বাচিত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ধাপেই যারা স্বাগত জানায় তাদের মধ্যে ছিল চীন এবং ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মেয়াদের শুরুর দিনই তাকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানায় চীন। বহুপাক্ষিক ফোরামে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকও করেছেন শেখ হাসিনা। তবে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতের বিষয়টি নির্ধারণ হলো বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফরের মধ্য দিয়ে। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানান তিনি। সেই সঙ্গে আলোচনা হয় তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও, যা প্রধানমন্ত্রীর সফরেই আলোর মুখ দেখার কথা রয়েছে। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। দুপুরে ভারতীয় সচিব সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। আলোচনায় গুরুত্ব পায় ভারত নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি এবং ট্রানজিটের বিষয়টি। ভুটানকে ট্রানজিট দেওয়া এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করা। ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সব কিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো ভারতের উপর দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর হবে ভারতে। এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। বর্তমানে ভারত বাংলাদেশকে সর্বাধিক ভিসা দেয়। ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা বন্ধে নতুন পদ্ধতির উদ্ভাবন নিয়েও আলোচনা হয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আরেকটু দীর্ঘ করতে চাই। আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। ভারতের নির্বাচন ঠিক শেষ হওয়ার পরপরই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফওয়াজ আহমেদ এবং একই সাথে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জনাব মুন্সি ফওয়াজ, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই। আজ কোয়াত্রার সফরে পরিষ্কার হলো, চীন প্রথম দাওয়াত দিল প্রধানমন্ত্রী তার চতুর্থ দফায় এসে সরকার গঠনের পর প্রথম সফরটি তিনি ভারতে করতে যাচ্ছেন। নতুন সরকার গঠনের পর হাসিনার চীন সফরের কথা ছিল, কিন্তু হঠাৎ করে সেটি এখন ভারতে, এবং সেটি ভারতে নির্বাচনের পর। এই হিসেব নিকেশটা ঠিক কি দেখছেন আপনি? করছি যে প্রথম সফর চীনে হবে এরকম কোনো কথা তো আগে থেকে ছিল না। দাওয়াতটি পেয়েছিলেন প্রথম চীনের কাছে, দাওয়াত জানিয়েছে, তারা নিমন্ত্রণ করেছে, আমরা সেই নিমন্ত্রণ আমাদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সুযোগ সুবিধা মতন যাওয়া হবে। আশা করা হচ্ছে যে আগের থেকেই এটা সবাই আলোচনা করছিলেন যে হয়তো জুলাই মাসে চীনে যাওয়া হবে। তার আগে যে ভারতে যাওয়া যাবে না এরকম কোনোখানে লেখা নাই, সুতরাং ওইভাবে আমার মনে হয় দেখাটা ঠিক না। আরেকটি বিষয় হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, দুটোর মধ্যে একটা পার্থক্য তো আছে। আমাদের চতুষ্পার্শ্বে ভারত, একেবারে চারপাশে, আমি অনেকে 3 পাশে বলেন, আমি বলি চতুষ্পার্শ্বে ভারত। আমরা ভারত দ্বারা বেষ্টিত। ভারতের সাথে আমাদের যে নিরাপত্তা বিষয়ক, আমাদের অস্তিত্ব বিষয়ক সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভারতের সাথে আমাদের পরস্পর নির্ভরশীলতা রয়েছে এখানে। সুতরাং দুই দেশের জন্যই দুই দেশের গুরুত্ব অত্যন্ত বিশেষ একটা গুরুত্ব আছে, সেখানে অন্য কোনো দেশ সেটার সাথে তুলনায় আসে না। সুতরাং ভারতকে আমরা একটা বিশেষ মর্যাদা দেব, ভারতের সাথে সম্পর্ককে একটা বিশেষ দৃষ্টিতে দেখব, এটাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এর ফলে আমাদের অন্যান্য বন্ধুরা যারা আমাদের বন্ধু সেটা খেয়াল রাখতে হবে। যদি তারা বন্ধু হয় তাহলে এতে তাদের কোনো রকমের মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই, তাদের সেই বন্ধুত্ব বজায় থাকবে। এবং আমরা অন্যদের সাথে যে সহযোগিতা করি, আর্থসামাজিক সহযোগিতা, বিভিন্ন যে সহযোগিতা আছে, সেখানে কিন্তু আমরা
আমাদের নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেই বলেই সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সাফল্যের সাথে করতে পারছি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতিতে আমরা কিন্তু সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছি, ওই কারণে যে আমরা জাতীয় স্বার্থের ভিত্তিতে সবার সাথে সম্পর্ক রাখি। অনেক ধন্যবাদ জনাব ফয়েজ, মুন্সি ফয়েজ, আপনি রয়েছেন আমাদের সাথে। আপনার করা প্রশ্নের জবাবগুলি একটু একটু করে খুঁজবো আপনার কাছ থেকে, কারণ কারোর সাথে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। আমাদের বন্ধু যারা আছে তারা মনক্ষুণ্ণ যেন না হয়, এবং বন্ধু যারা আছেন তাদের কাছ থেকে আমরা আমাদের স্বার্থ কতটুকু আদায় করতে পারছি, সব বন্ধুর কাছ থেকে সমান পাচ্ছি কিনা, এই আলোচনাটি আজকে মূলত আমরা করব। তবে তার আগে একটু জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে, ভারতে এই মুহূর্তে নির্বাচন চলছে। এই সফরের, এই মুহূর্তে যখন নির্বাচন চলছে, তখন পররাষ্ট্র সচিবের এই সফরের বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আপনি যেভাবে সফরটি হয়েছে, এবং যেহেতু সফরটা আগেই হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়েছে, তারপর আবার হয়েছে, ঠিক এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ক একটি বার্তা নিশ্চয়ই উনি দিয়েছেন, এবং এটি আমি মনে করি এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল। পাশাপাশি নিঃসন্দেহে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের যে বহুমাত্রিকতা এবং এই সম্পর্কের বিভিন্ন দিক আছে, এবং এই দিকগুলোর কিছু কিছু বিষয় উনি আলোচনা করেছেন, এবং সম্পর্কটাকে একটা শক্তিশালী করা এবং একটা মোমেন্টাম যেন তৈরি হয়। কারণ আমরা বাংলাদেশের নির্বাচনের পরে আমরা খেয়াল করেছি যে এই দুই পক্ষের যোগাযোগের যে বিষয়টি, মানে শীর্ষ পর্যায়ে সেটি শুরু হওয়ার কথা ছিল, বা সেটি আপনার মানে আরো 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 এরকম যোগাযোগ হতে পারতো, বাট তারপরেও সেটি শুরু হয়েছে, এবং সেটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ভারতের আমাদের প্রায় $16 বিলিয়ন বাণিজ্য আছে, এবং আরো অন্যান্য বিষয়গুলো আছে। বিশেষ করে এই দুই দেশের সম্পর্কের মধ্যে যে আরেকটি দিক আছে, যে উপ আঞ্চলিক সহযোগিতার, এই জায়গাটিকে বাংলাদেশ খুব গুরুত্ব দিচ্ছে, এবং এবারের সফরেও কিন্তু ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কিন্তু আলোচনার মধ্যে বিষয়গুলো এসছে। তো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টাই এখানে বড় গুরুত্ব পেয়েছে, এবং পাশাপাশি আমার মনে হয় যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আছে, এবং অনেকেই হয়তো মনে করতে পারেন যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ডোনাল্ড লো বাংলাদেশ সফর করতে আসছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে, বা তাদের যে ধরনের নিরাপত্তার বিষয়গুলো আছে, এগুলোর একটা প্রভাব আপনি হয়তো অনেকে মনে করছেন, কিন্তু আমার মনে হয় না যে ওইটা একটু বড় বিষয়। কারণ বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অনেকগুলো দিক আছে, এর মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে নিরাপত্তা এবং বিভিন্ন স্বার্থ, সেটি অবশ্যই একটা দিক। কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে এবং আঞ্চলিক অবশ্যই গুরুত্বপূর্ণ। সেখানে আমার মনে হয় যে ভারতের পররাষ্ট্র সচিব মূলত আমাদের প্রধানমন্ত্রীর সফরটাকে ফ্যাসিলিটেট করার জন্যই উনি এসেছেন, এবং সেই সুযোগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা থাকবে। জনাব মুন্সি ফয়েজ, আপনি শুরুতে এই বিষয়টি এনেছিলেন যে আমাদের স্বার্থ বন্ধু হিসেবে ভারতকে তো আমরা যথেষ্টই যা যা চাওয়া হচ্ছে, নিন্দুকেরা যেটা বলেন যে সব দিয়ে দিচ্ছি, কিন্তু নিশ্চিতভাবে আমরা আমাদের হিসেব নিকেশ করেই আগাচ্ছি। নিন্দুকের কথা যদি আমরা নাও শুনি, এই মুহূর্তে আসলে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলি রয়েছে, এবারের আলোচনার একটি মুখ্য বিষয় ছিল যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তিস্তা চুক্তি আলোর মুখ দেখতে পারে, বা প্রধানমন্ত্রী ভারতের সফরে আলোর মুখ দেখতে পারে। বিষয়টি আসলে ঠিক কি হতে যাচ্ছে? তিস্তাতে বিনিয়োগ করতে যাচ্ছে ভারত, এই বিষয়টি কি আপনার কাছে পরিষ্কার? এখানে একটা নতুন, এটা আমি মনে করি যে একটা নতুন মাত্রা যোগ হলো, যে ভারত আমাদের যে তিস্তা বহুমুখী প্রকল্পের কথা বলা হচ্ছে, সেটাতে তারা অর্থায়ন করবার, অর্থ বিনিয়োগ করবার আগ্রহ প্রকাশ করেছে। আর তিস্তা চুক্তি যেটা আমরা বলছি, সেটা একটু এই জিনিসটার থেকে একটু বাইরে ধরা যায়, কারণ সেই ব্যাপারে ভারতের সাথে আমাদের একটা প্রায় চুক্তি হয়েই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটা নানান কারণে বন্ধ হয়ে গেছে। এখন সেটা যদি, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে তারা ক্ষমতায় থাকার মধ্যেই তারা এই চুক্তি স্বাক্ষর করবেন, এই কথা রক্ষা করার জন্য যদি হয়, তারপরেও যদি তারা এই চুক্তি স্বাক্ষর করেন, তাহলে সেটা একটা খুব বড় একটা
ব্যাপার হবে। কারণ আপনি যে কথা বলছিলেন যে আমরা তো সব যা চাচ্ছে, আমরা ওদের যা প্রয়োজন আমরা সব দিচ্ছি, তাদের কাছ থেকে আমরা সব ফেরত পাচ্ছি না, যে আমাদের যা আশা সেগুলো পাচ্ছি না, এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি। এবং সেই জন্য মানুষের মনে নানান রকমের ক্ষোভ আছে। কিন্তু তার মানে এই না যে আমাদের সম্পর্ক একেবারে খুব খারাপ অবস্থায় আছে, তাও কিন্তু নয়। আমাদের সম্পর্ক ভালো, কিন্তু এটা আরো ভালো হতে পারে। মানুষের যে সাধারণ পারসেপশন ভারত সম্বন্ধে, সেটা আরো ভালো হবে যদি আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোর ব্যাপারে ভারত আরো বেশি গুরুত্ব দিয়ে সেগুলো দেখে। এবং এই যে যেমন সীমান্তে গণহত্যা, মানুষের হত্যা হচ্ছে নিয়মিত, আমাদের আমি এই জায়গাটাতে পরে আসতে চাচ্ছি। জনাব মুন্সি ফয়েজ, আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাই। সেক্ষেত্রে আমিও তো ভারতের জন্য বন্ধু রাষ্ট্র, তাহলে আমি যা যা চাচ্ছি আমি কি সব পাচ্ছি? সেটাই তো আমি বললাম যে আমরা পাচ্ছি না, এবং সেই জন্য মানুষের মনে ক্ষোভ আছে। সেই কথাতেই আমি বলছিলাম যে ভারতের ব্যাপারে সাধারণ মানুষের মনে ক্ষোভ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সম্পর্ক খুব খারাপ অবস্থায় আছে। আমাদের সম্পর্কটা ভালো আছে, কিন্তু এটা আরো ভালো হতে পারে। আর যে আপনি তিস্তা চুক্তির কথা, তিস্তার পানির কথা বললেন যে ভারত অর্থায়ন করতে চাচ্ছে, সেই বিষয়টি একটু জটিলতা আছে। কারণ তিস্তার পানি যদি আমরা নিয়মিত পাই তাদের কাছ থেকে চুক্তির মাধ্যমে, তাহলে যে তিস্তা প্রকল্প হবে সেইটা একরকম হবে। আর যদি আমরা তিস্তার পানি না পাই, যেটা এখন হচ্ছে, সেই অবস্থায় যে তিস্তার প্রকল্প আমরা চিন্তা করছি সেটা একটু আলাদা হবে। সুতরাং সেগুলো নিশ্চিত না করে ভারতকে এখানে বিনিয়োগ করতে আমরা যা ডেকে নিয়ে আসবো, সেটা আমার মনে করি সম্ভব না। সুতরাং এই জিনিসগুলো আগে পরিষ্কার করা দরকার, যে তারা কি আমাদেরকে আগে পানি দিচ্ছে চুক্তি অনুযায়ী, তারপরে সেই আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব, সেই জন্য আমাদের বহুমাত্রিক মানে মাল্টিপারপাস প্রজেক্ট হবে, নাকি না তারা পানি দেবেই না। সুতরাং আমাদেরকে যে আমরা যে এখন যে পরিকল্পনা করেছি, যে পানি না পেলে আমরা কিভাবে তিস্তাকে ব্যবহার করব, সেই জিনিসটা এখন আমরা চেষ্টা করছি। সেখানে কি ভারত আগ্রহী হবে আমাদের সাথে কাজ করতে? আর যদি হয়, তাহলে সেখানে আমাদের যে আরো আগ্রহী দল আছে, চীন, তারা কি ধরনের শর্ত দিচ্ছে, তাদের কি সামর্থ্য আছে, ভারত কি ধরনের শর্ত দিচ্ছে, কি ধরনের সামর্থ্য আছে, সেগুলো যাচাই করে আমাদের জাতীয় স্বার্থে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাদেরকে এই প্রজেক্টে আমাদের সাথে কাজ করার জন্য আহ্বান জানাবো। জি, অনেক ধন্যবাদ। জনাব দিলওয়ার, যেহেতু চীনের প্রসঙ্গটি আনলেনি মুন্সি ফয়েজ, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ প্রকাশ্যে অন্তত সবসময় চীন এবং ভারতের মধ্যে একটি ভারসাম্যের কূটনীতি বজায় রাখার চেষ্টা করে, আমরা সেটা দেখে এসেছি। কিন্তু এখনকার ঢাকা দিল্লির যে সম্পর্ক, তার মধ্যে চীন ফ্যাক্টর কি কোনোভাবে ছায়াপাত করছে? না, দেখুন, এটি মানে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ কূটনীতিতে আপনার বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের ভূমিকা পালন করার চেষ্টা করবেই। এবং আমরা ৮০-র দশকে যখন বাংলাদেশ চীন সম্পর্ক কিংবা বাংলাদেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক, তখন ইন্ডিয়া ফ্যাক্টরের কথা বলা হতো। এখন আমরা যেটা বলছি বা অনেকে বলছে যে চীন ফ্যাক্টর বা চায়না ফ্যাক্টর। যখনই বাংলাদেশ চীন সম্পর্কে যাবে, তখন আবার ইন্ডিয়া ফ্যাক্টর চলে আসছে। ফলে এগুলো আসলে ব্যাখ্যার এক ধরনের মানে বলবো যে একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে নিঃসন্দেহে একটি বহুমাত্রিক এবং একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় যখন আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করবো, বিশেষ করে এই ধরনের শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে, সেখানে অবশ্যই আমরা যখন একটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন এটির সঙ্গে অন্য রাষ্ট্রের তাদের স্বার্থের জায়গা থেকে তারা হয়তো বিভিন্ন ধরনের সমীকরণ করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশ যেটি পরিষ্কার করে সবসময় বলে আসছে এবং সেটি বাংলাদেশ দেখাতে সক্ষমও হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি ভারতেরই হোক আর চীনের হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রের বা রাশিয়ার কিংবা জাপানের, এই সম্পর্কের মধ্যে কোনো ধরনের ভূ রাজনৈতিক কোনো এলিমেন্ট নাই, বা এই সম্পর্কের মধ্যে আপনার কোনো ধরনের যে একটা হেজিমনিক কোনো বিষয় না। বাংলাদেশ মূলত মানে উন্নয়ন মূলক, এবং বাংলাদেশের যে কথাটা আমরা বলি যে হ্যাঁ, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় এবং সেটা রাখে, সেই জায়গাটিকে যদি আরেকটু ব্যাখ্যা করি, মূলত বাংলাদেশের ফোকাসটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক কূটনীতি এবং আমাদের জাতীয় উন্নয়নটাকে ত্বরান্বিত করা। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ কারো পক্ষে গিয়ে অন্য একটা রাষ্ট্রের বিপক্ষে যাবে, সেই ধরনের কূটনীতি বাংলাদেশ অনুসরণ করছে না।
এবং সেই দিক থেকে আমি মনে করি যে ভারতের সঙ্গে যে সম্পর্ক বা চীনের সঙ্গে যে সম্পর্ক, সেখানে আপনি যে কথা বললেন যে 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 চীন ফ্যাক্টরের যে ব্যাপারটা, সেটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ভারত আবার সেটাও বুঝতে পারছে যে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এমন কোনো মিত্রতার বিষয় নেই বা এমন কোনো সামরিক কোনো বিষয় নেই যেটির মাধ্যমে ভারতের চিন্তিত হওয়ার সুযোগ আছে, কারণ ভারতের সঙ্গে আমাদের একই ধরনের সম্পর্ক আছে। ফলে এই জায়গাটা বাংলাদেশ কিন্তু পরিষ্কার করতে পেরেছে, এবং যে কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে চীনের সঙ্গে আমাদের প্রায় $20 বিলিয়ন বাণিজ্য, আবার ভারতের সঙ্গে $16 বিলিয়ন, এবং ভারতও বাংলাদেশে প্রায় $8 বিলিয়ন একটা লাইন অফ ক্রেডিট ঘোষণা করেছে। চীন থেকেও আমরা একটা বড় ধরনের মানে আপনার ঋণ বা অর্থ সহায়তা পাচ্ছি, এবং আরো অন্যান্য বিষয়ে আমাদের সহযোগিতা আছে। তো আমি মনে করি যে যারা এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তারা আসলে সম্পর্কটাকে এক ধরনের পলিটিসাইজ করার চেষ্টা করে, যে এটা আসলে চীন ফ্যাক্টর। আমি বরং একটু মুন্সি ফয়েজের কাছ থেকে এটা একটু জেনে আসি। মুন্সি ফয়েজ, আপনিও কিছু একই কথাই মনে করেন যে চীন এবং ভারতকে যদি বাংলাদেশের ভালোবাসার বন্ধুত্বের দাঁড়িপাল্লায় রাখা হয়, তাহলে সমান সমান অবস্থানেই কি আসলে রয়েছে এই দুটি দেশ, নাকি চীন আসলে একটু কপাল কুঁচকে আছে? না, এটা আমি মনে করি না যে কেউ কপাল কুঁচকে থাকার কোনো কারণ ঘটেছে। একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোনো পূর্ব নির্ধারিত ব্যালেন্স ভারসাম্যের জন্য কাজ করছি না। আমরা কাজ করছি, আমাদের সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থে যার সাথে যেই বিষয় নিয়ে সহযোগিতা হতে পারে সেইটা করা হচ্ছে, এবং কারো পক্ষপাতিত্ব বা কারো পক্ষে কাজ করছি না। আমরা আমাদের নিজেদের পক্ষে কাজ করছি। সুতরাং ওই পূর্ব নির্ধারিত কোনো ভারসাম্য নয়। আমরা নিজেদের স্বার্থ রক্ষা করতে যা কিছু করছি, তার ফলে একটা ভারসাম্য তৈরি হয়। আমরা যদি নিজেদের স্বার্থে কাজ করে থাকি, তাহলে কেন আমাদের অনেকগুলো বিষয় এখনো অমীমাংসিত রয়ে যাচ্ছে? আমাদের তিস্তা অমীমাংসিত, আমাদের সামনে গঙ্গা চুক্তি আসছে, সেটা নিয়ে এখনো আলাপ হয়নি, এবং সীমান্ত হত্যা, যখন আসলে এই পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন, তারও দুদিন আগে আমরা দেখছি মানে যে হত্যাকাণ্ডটি হয়েছে, আমরা যদি বলি এটাকে হত্যাকাণ্ডই বলি, গুলি করে মেরে ফেলা, সেটি আসলে কোন জায়গায় অবস্থান করছে? কারণ এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, কেউ শাস্তি পায়নি। বাংলাদেশকে আসলে শক্তভাবে এই দাবিটি তুলতে পারছে? আমি আমার বন্ধুর কাছে কি খুব সহজভাবে বলতে পারছি যে কেন তুমি এটি করছো? আমি মনে করি যে খুব পরিষ্কারভাবে তাদেরকে বলা হচ্ছে, এবং তারা বারবার বিভিন্ন রকমের অঙ্গীকার দিচ্ছে। তারা বলছে যে এটা জিরোতে নামিয়ে আনা হবে ইত্যাদি, যৌথ পেট্রোল হবে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো তারা সফলভাবে করতে সক্ষম হয় নাই। তার মানে এই না যে চেষ্টা করা হচ্ছে না। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের আরো বেশি সচেষ্ট হতে হবে দুই পক্ষকেই, এবং সেরকমই বক্তব্য বের হয়ে এসছে এবারে এই যে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, আমাদের পক্ষ যেসব বক্তব্য দিয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে দুই পক্ষই সচেতন, এবং কিভাবে এটাকে কমিয়ে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে দুই পক্ষ থেকেই। জি, অনেক ধন্যবাদ। জনাব দেলোয়ার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বর্ডারে মানে সীমান্তে নন লিথাল ওয়েপন ব্যবহার করার এই আবেদন বহুদিনের, শুধুমাত্র এই জায়গাটি কার্যকর করা যাচ্ছে না, আমরা শুধু আবেদনই করে যাচ্ছি, কিন্তু সেটি আসলে সীমান্তরক্ষীরা, ভারত কানে নিচ্ছে না, ফলে সীমান্তরক্ষীরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছেন। আমার বন্ধুকে আমি আসলে কতদিন ধরে বুঝালে আসলে সেটি বুঝবেন? এটা নিঃসন্দেহে এই জায়গাটা আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা দুর্বল জায়গা আমি মনে করি, যে এটি অনেক দিন ধরেই চলে আসছে, এবং আমরা ভারতের সঙ্গে অনেক বড় বড় সীমান্ত সমস্যা সমাধান করেছি। আমাদের সেই ছিটমহল থেকে শুরু করে অনেক সমস্যাই, কিন্তু এই যে সীমান্তে হত্যার যে বিষয়টি, এটি বাংলাদেশ কিন্তু অত্যন্ত স্পষ্টভাবেই, এই যে পররাষ্ট্র সচিব আসছেন, সেখানে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্র সচিব তিনি তুলে ধরেছেন। পাশাপাশি সবসময় কিন্তু এই বৈঠকে বাংলাদেশ তুলে ধরে, এবং ভারতের দিক থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়, কিন্তু সীমান্তের যারা মূলত এই নিরাপত্তার দায়িত্বে আছে, তাদের পর্যায়ে আমরা বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় এখানে দুর্বলতাটা আসলে কার? আমি রাষ্ট্র হিসেবে শক্ত অবস্থানে যেতে পারছি না? না, এটা আমি মনে করি না যে এটা আমাদের কোনো দুর্বলতার পরিচয়, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক শুধুমাত্র সীমান্তরক্ষী বাহিনীর আচরণের উপরে নির্ভর করে না। এখানে অনেক বড় ইস্যু আছে, এবং সেই সার্বিকভাবে ব্যাপারটাকে দেখতে হবে। অনেকে এটাকে খুব সংকীর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, যে হ্যাঁ, যেহেতু এটি খুব সেন্সিটিভ, এবং আমি নিজেও মনে করি যে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হওয়া উচিত নয়, কিন্তু যেহেতু এই সীমান্ত হত্যার বিষয়টির মধ্যে
আপনার সেই যারা যারা সীমান্তরক্ষী বাহিনী তাদের আচরণ এবং তার সেখানকার কতগুলো তাদের সমস্যার বিষয় আছে সেটা অ্যাড্রেস করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ককে যদি আমরা কনফাইন করে ফেলি শুধু সীমান্ত হত্যার সঙ্গে, তাহলে কিন্তু এই সম্পর্কের যে একটা বিশালত্ব আছে সেই জায়গাটাতে কিন্তু আমরা একটু ইনজাস্টিস করবো। এই জন্য আমি মনে করি যে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ হওয়া উচিত এবং ভারতের সেই দিক থেকে আরও কার্যকর ভূমিকা পালন করা উচিত এবং যারা সীমান্ত রক্ষা করছে তাদের কাছে সঠিক বার্তা যাওয়া উচিত এবং তাদের আচরণের পরিবর্তন হওয়া দরকার। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক সমাজও কিন্তু অত্যন্ত সোচ্চার এবং সরকারও কিন্তু যথেষ্ট এই ব্যাপারে সংবেদনশীল এবং আমরা দেখতে পাই যে প্রায় প্রতিটি বৈঠকে কিন্তু এই বিষয়গুলো বলা হয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে দুই দেশের সম্পর্কের মধ্যে এটা একটা নিঃসন্দেহে একটি সমস্যা এবং সেখানে কিভাবে সীমান্তরক্ষী বাহিনীর তাদের আচরণের পরিবর্তন এবং সেখানকার ভারতের যে তাদের যে নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেই জায়গাটাতে আমার মনে হয় যে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া জরুরি। তাহলে হয়তোবা এই সীমান্তরক্ষীরা যেই দৃষ্টিভঙ্গি থেকে সীমান্ত রক্ষা করছে এবং বিশেষ করে দেখা মাত্র গুলি করার যে সমস্ত বিষয়গুলো আছে যে ধরনের অস্ত্র ব্যবহার করছে, একটি বন্ধু আরেকটি বন্ধুর কাছে প্রশ্নের মুখে পড়বে না যদি এই জায়গাটিতে আরেকটু সহানুভূতিশীল দৃষ্টিতে দেখা যায়। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে আলাপের সময় নিজের স্বার্থকে কতটা প্রজেক্টেড করে বলে আপনি মনে করেন? কারণ তিস্তার সাথে যে বিষয়টি আমরা এখন দেখতে যাচ্ছি সেটি হয়তো খুব পরিষ্কার না হলে একটা ফ্রেমে আসছে, কিন্তু আমরা জানি যে 2.5 বছরের মধ্যে সামনে আসতে যাচ্ছে গঙ্গা চুক্তি, সেটি নবায়নের বিষয়টি। সেই জায়গাটিতে আসলে পানি ভাগাভাগির ফর্মুলা কি হতে যাচ্ছে? কারণ আজকে থেকে 30 বছর আগে যখন এই চুক্তিটি হয়েছিল তখন প্রেক্ষাপট একরকম ছিল, এখন সেটা এরকম। এখন পানির যে বন্টন সেটি আসলে কেমন হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে গঙ্গা চুক্তি নবায়নের যে সময় আসছে সেটা করার সময় নতুন করে সেটাকে আবার যে চুক্তি শর্তগুলো আবার এক্সামিন করা হবে, পর্যালোচনা করা হবে, এরকম আমি মনে করি না। কারণ সেটা করতে গেলে দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে, সেটা করতে গেলে বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে পারে। তার চেয়ে যা আছে সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে চুক্তির আগে একটা সময় ঠিক করা যে আবার যখন নবায়নের সময় আসবে তার অন্তত 5 বছর আগে এটাকে আমরা এক্সামিন করব যে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। এখন যদি আমরা এই 2 বছর আগে পরিবর্তনের ব্যাপারে চিন্তা করি সেটা সঠিক হবে না বলে আমি মনে করি। তবে এই তাদের সাথে পানি বন্টনের বিষয়টা আমাদের আরো জোরদার করা দরকার, এই বিষয়ে আলাপ আলোচনা, এবং তিস্তার ব্যাপারে যদি একটা সমঝোতা হয় সেটা খুব ভালো হবে। আমি মনে করি যে দুই দেশের সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হবে। জি, অনেক ধন্যবাদ জনাব দেলোয়ার। একটু বাংলাদেশের অর্থনীতির বিষয়ে আসি। সবসময় বলা হয়ে থাকে যে বাংলাদেশের বর্তমান অর্থনীতির হিসেব নিকেশে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক, ADBর মতো সংস্থায় ভারতের প্রভাব খুবই বেশি। ফলে বাংলাদেশের ঋণ পরিশোধের জন্য বাড়তি সময় দরকার হলে ভারত সেটা দেখবে বলে আশ্বাস দিয়ে থাকে। সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ যেইটুকু হার্ডশিপ বা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে অর্থনীতির ক্ষেত্রে, সামনের দিনগুলোতে বন্ধু হিসেবে কতটা বাংলাদেশ ভারতকে পাশে পাবে বলে মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্ক সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং শক্তিশালী এবং সেটা সময় উত্তীর্ণ। ফলে এই সম্পর্কের ভেতরে আপনার বাংলাদেশের যে সমস্যা অথবা ভারতের যে সমস্যা, এই দুই দিক থেকেই কিন্তু পরস্পরের যে সক্ষমতা দিয়ে সেটা সমাধানের চেষ্টা করবে এবং আমি মনে করি যে ভারতের যে কথা বলা হয়েছে আমি ঠিক বিষয়টাকে সেভাবে দেখতে চাই না। কারণ বাংলাদেশের সঙ্গে IMF এর সম্পর্ক কিংবা ADBর সম্পর্ক এটা কিন্তু একেবারেই দ্বিপাক্ষিক। সেখানে ভারত বা অন্য কোনো রাষ্ট্র কোনো ভূমিকা পালন করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখানে বাংলাদেশ তার নিজের যে বার্গেনিং ক্যাপাসিটি সেটা দিয়ে বার্গেন করবে এবং আমি মনে করি সেখানে বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে থাকা উচিত। কারণ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই প্রতিষ্ঠানগুলো সেই 60-এর দশকে 70-এর দশকে আমরা জানি যে তারা এই বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে বিভিন্ন ইকোনমির যতটা উপকার করে তার চেয়ে অনেক ক্ষতি করেছে। ফলে আমি মনে করি না এই প্রতিষ্ঠানগুলো একেবারে আমূল পরিবর্তন ঘটেছে। ফলে এখনো আমি মনে করি তাদের শর্ত গ্রহণ করার ক্ষেত্রে আরো বেশি আমি মনে করি যে ভাবা উচিত এবং সেটি বাংলাদেশের এই মুহূর্তের যে সক্ষমতা, আমরা যে ধরনের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছি, এটা তো এমন না যে আমরা রাতারাতি অর্জন করেছি। এটা তো একটা সিস্টেমের মাধ্যমে এসছে এবং সেই অগ্রগতি আবার রাতারাতি চলে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের দেশে এই অগ্রগতির পেছনে এমন না যে আমরা অনেক বেশি রপ্তানি করে অগ্রগতি অর্জন করেছি বা আমরা অনেক বেশি FDI এর মাধ্যমে করেছি।
এটা কিন্তু আমাদের দেশের যে উৎপাদন বৃদ্ধি করা, আমাদের দেশের যে মেগা প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করা এবং দেশের অনেক ভেতরে অর্থনৈতিক ধন্যবাদ সচেতনতার মাধ্যমে জনাব দেলোয়ার। দুঃখিত আপনার কথার মাঝেই আপনাকে থামাতে হচ্ছে, কারণ আমাদের সময় আসলে একেবারেই শেষ। জনাব দেলোয়ার এবং জনাব মুন্সি ফয়েজ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক